ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এএনএম জিএনএম এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 14 তারিখের পরীক্ষাটা কিন্তু 4 তারিখে অনুষ্ঠিত হবে। 14/7 পরিবর্তে 4/8 অনুষ্ঠিত হবে। তো এই যে কদিন আমরা সময় পেয়েছি, তো সেটাকে আমরা ইউটিলাইজ করব। তো এই ইউটিলাইজ করার জন্য আমি তোমাদের আজকে থেকে শুরু করলাম লাইফ সায়েন্সের একটা ক্লাসরুম প্রোগ্রাম, যেখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো। তো আজকের টপিকে তোমাদের থাকবে হচ্ছে হরমোন। হরমোন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা এএনএম জিএনএম এ পাই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, হরমোন তাহলে সব থেকে প্রথমত জানতে হবে যে হরমোন কাকে বলে। হরমোন কাকে বলবো? যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপত্তি লাভ করে অতি অল্প মাত্রায় কোষে বাহিত হয়ে কোষগুলির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা হরমোন বলতে পারি। তো হরমোন প্রাণীদেহের ক্ষেত্রে কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, এই হরমোন শব্দটি কোন শব্দ থেকে এসছে? গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ হচ্ছে আই অ্যারাউজ অর এক্সাইট। ঠিক আছে, এই হরমোন শব্দটি প্রথম যে দুটো বিজ্ঞানী ব্যবহার করেছিল তারা হলো বেলিস এবং স্টার্লিং। সালটা কত? 1905 সালে। যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভিডিওটি কার্যকরী হবে, তারাও দেখতে পাবে। তো তারপরে একটা থিওরিটিক্যাল পার্ট থাকে যে হরমোনকে রাসায়নিক দূত বলে কেন। হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন? দেখো, হরমোনকে রাসায়নিক দূত বলার কারণ হচ্ছে হরমোন যে উৎসস্থল থেকে উৎপন্ন হলো, সেখান থেকে বিশেষ উপায়ে বাহিত হয়ে একটা নির্দিষ্ট লক্ষ্য অঙ্গ, বা যেটাকে তোমরা বইতে পড়েছো টার্গেট অর্গ্যান, টার্গেট অঙ্গ পৌঁছায়। সেই অঙ্গে নির্দিষ্ট রাসায়নিক সংকেত বহন করে, ফলে অঙ্গটি কি হয়? ক্রিয়াশীল হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা দূত যেমন খবর বা সংবাদ এক স্থান থেকে অন্য স্থানে বহন করে, হরমোনও তেমনি নির্দিষ্ট লক্ষ্য অঙ্গে রাসায়নিক সংকেত প্রেরণ করার ফলে অঙ্গটি কি হয়ে যায়? ক্রিয়াশীল বা কার্যকরী হয়। তাই হরমোনকে আমরা কি বলতে পারি? রাসায়নিক দূত বলতে পারি। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকতে পারে যে হরমোনকে কি বলে, অপশনে থাকলো রাসায়নিক দূত, সেটা উত্তর হয়ে যাবে। এছাড়াও হরমোনকে আমরা কি বলতে পারি? হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয় সাধক বলতে পারি। রাসায়নিক সমন্বয় সাধক। হরমোন জীবদের নির্দিষ্ট কোষ থেকে তৈরি হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে সেটা ভাজক কলার কোষ হতে পারে, আর প্রাণীদের ক্ষেত্রে সেটা অন্তঃক্ষরা গ্রন্থির কোষ হতে পারে। থেকে উৎপন্ন হয়ে ধীরে ধীরে কোথায়? সারা দেহে ছড়িয়ে পড়ে। সুনির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত হরমোন লক্ষ্য কোষের উপর কাজ করে জীবদেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায়। এবং হরমোন যেহেতু প্রকৃতিতে রাসায়নিক হয় বা রাসায়নিক গঠন পরিবর্তিত হচ্ছে কাজ করার সময়, তাই তাকে আমরা কি বলবো? রাসায়নিক সমন্বয় সাধক। সমন্বয় করাচ্ছে আর রাসায়নিক, তাই কি বলবো? রাসায়নিক সমন্বয় সাধক। তাহলে হরমোনের দুটো আমরা পোশাকি নাম পেলাম, একটা হচ্ছে রাসায়নিক দূত আর একটা রাসায়নিক সমন্বয় সাধক। এরপরে আমরা পড়বো, আজকের বেসিক্যালি আমরা পড়বো উদ্ভিদ হরমোন। পরবর্তী পার্টে আমরা পড়বো অ্যানিমেল পার্টটা পড়বো, অর্থাৎ প্রাণী হরমোন পড়বো। পরবর্তী পার্টে আমরা পড়বো অ্যানিমেল হরমোন। তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো দেখো, যেসব জৈব রাসায়নিক পদার্থ প্রধানত উদ্ভিদ দেহের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায়ে দূরবর্তী স্থানে বাহিত হয় এবং অতি অল্প মাত্রায় ক্রিয়াশীল হয়ে উদ্ভিদের বৃদ্ধি ও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন বলে থাকি। তো উদ্ভিদ হরমোন বেসিক্যালি তোমাদের যেহেতু এএনএম জিএনএম এ ক্লাস 10 এর সিলেবাস থাকে, তবুও দেখবে ইথিলিন অ্যাবসিসিক অ্যাসিড থেকে প্রশ্ন চলে আসে। ইথিলিন বা অ্যাবসিসিক অ্যাসিড সেটা কিন্তু ক্লাস 10 এর সিলেবাসে নেই। তো উদাহরণ আমরা কি কি বলতে পারি? অক্সিন বলতে পারি, জিববেরেলিন বলতে পারি, সাইটোকাইনিন বলতে পারি, ইথিলিন বলতে পারি। এটা হচ্ছে গ্যাসীয় হরমোন, গ্যাসীয় উদ্ভিদ হরমোন। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। গ্যাসীয় উদ্ভিদ হরমোন এটা, ঠিক আছে, এটাকে গ্যাসীয় উদ্ভিদ হরমোন বলে। অ্যাবসিসিক অ্যাসিডকে কি বলা হয়? অ্যাবসিসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোন বলা হয়। কি হরমোন বলা হয়? স্ট্রেস হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, এই পাঁচটা, এদেরকে আমরা আবার কি বলতে পারি? এদেরকে আমরা পিজিআর বলতে পারি। পিজিআর মানে কি? প্লান্ট গ্রোথ
রেগুলেটর। এরা কিন্তু প্লান্টের গ্রোথকে রেগুলেট করে। প্লান্ট গ্রোথ রেগুলেটর, পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, এবারে দেখো, এবার যদি আমরা বৈশিষ্ট্য দেখি, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? সংবেদনশীলতা ও সাড়া প্রদান। উদ্ভিদ সাধারণত ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীতজনিত চলনের মাধ্যমে সাড়া প্রদান করে। বিভিন্ন উদ্ভিদ হরমোন কোষের বৃদ্ধি ঘটিয়ে বা পটাশিয়াম এবং ক্লোরাইড আয়নের চলাচল নিয়ন্ত্রণের দ্বারা রসস্ফীতির হ্রাস বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদানে সাহায্য করে। এটা একটা কাজ হতে পারে। উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি। কিছু উদ্ভিদ হরমোন, যেমন তুমি বলতে পারো অক্সিন, অগ্রস্থ ভাজক কলা ও পার্শ্বস্থ ভাজক কলার সক্রিয়তা বৃদ্ধি করে উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি ঘটায়। তাহলে কে দায়ী? অক্সিন কিন্তু। তারপর বীজের অঙ্কুরোদ্গম। অনুকূল পরিবেশে কিছু হরমোন যথা জিববেরেলিন বীজ মধ্যস্থ সুপ্ত ভ্রূণের বৃদ্ধি ঘটায়, ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের সঙ্গে সম্পর্কিত কোন হরমোনটি? সেটা হচ্ছে জিববেরেলিন। তারপর কিছু কিছু উদ্ভিদ হরমোনের যথা অক্সিন আর জিবরেলিন বোথ প্রভাবে কি হচ্ছে? অগ্রমুকুল সৃষ্টি হয়, পাতার কক্ষে কাক্ষিক মুকুল সৃষ্টি হয়, সেটা সাইটোকাইনিন কাজ করে সেখানে, যা থেকে শাখার সৃষ্টি হয়। তাহলে মুকুলোদ্গমের ক্ষেত্রে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন তিনজনেই কাজ করে। অক্সিন আর জিবরেলিনের প্রভাবে অগ্রমুকুল সৃষ্টি হয়, আর সাইটোকাইনিনের প্রভাবে কি মুকুল সৃষ্টি হচ্ছে? কাক্ষিক মুকুল সৃষ্টি হচ্ছে। এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কোনো কোনো হরমোনের প্রভাবে অর্থাৎ জিববেরেলিন কি গঠিত হয়? পুষ্প মুকুল গঠিত হয়। পুষ্প মুকুল থেকে ফুল গঠিত হয়। ঠিক আছে, তারপর উদ্ভিদ হরমোনের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি বলতে পারি? উৎস। উৎস কোথায়? উদ্ভিদের যে বর্ধনশীল অঞ্চলগুলো হয়, অর্থাৎ মূল হতে পারে, কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা হতে পারে, পাতা হতে পারে, মুকুল, ফুল, পুষ্পমঞ্জরি, অগ্রপ্রান্ত, বীজপত্র, শস্য, এগুলো থেকে আমরা হরমোনের উৎস খুঁজে পাই। তারপরে পরিবহন করতে পারে কি? সক্রিয় পরিবহনে সাহায্য করে, বাহকের মাধ্যমে কোষ থেকে কোষে পরিবহন করে। মেরুবর্তী পরিবহন, উদ্ভিদের অক্ষের শীর্ষ থেকে মূলের দিকে পরিবহন করে, যেটাকে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হয়। উমুখী পরিবহন কি? জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ অক্ষের উভয় দিকে পরিবহনের সক্ষম হয়। এবার কাজ। উদ্ভিদ হরমোনের ক্রিয়া পদ্ধতি অত্যন্ত জটিল এবং সাধারণত অতি অল্প পরিমাণে কোনো নির্দিষ্ট উৎসেচকের উপর ক্রিয়া করে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে। এটা গেল উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। এরপরে আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, যেটা আমরা শুরুতেই বললাম, দুটো পোশাকি নাম। তাহলে যেহেতু হরমোনটা কাজ করবে, দেখো উদ্ভিদে একমাত্র হরমোনই বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় ঘটায়। দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, জৈবিক কাজে সাহায্য করে। ধরো কোনো হরমোন যে জৈবিক কাজে সাহায্য করছে, অন্য কোনো হরমোন আবার ওই জৈবিক কাজে বাধা দান করে, তাহলে হরমোন দ্বৈত নিয়ন্ত্রক হিসেবেও কাজ করে। অর্থাৎ উদ্ভিদ হরমোন দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করে। অক্সিন কাক্ষিক মুকুলের বৃদ্ধি দান করে, কিছু সাইটোকাইনিন আবার কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাহলে একটা বাধা দান করলো, একজন ত্বরান্বিত করে দিল। পরিণতি কি হলো? সাধারণত কাজের পর উদ্ভিদ হরমোনগুলো কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। এরপরে আমরা প্রকারভেদ দেখব। তিন রকমের আমরা হরমোন পাবো। একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন, অর্থাৎ যে সমস্ত হরমোন উদ্ভিদে প্রাকৃতিকভাবে তৈরি হয়, উদ্ভিদের বৃদ্ধি, বিপাক, জনন প্রভৃতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকে আমরা কি বলবো? প্রাকৃতিক হরমোন বলবো। কি হরমোন? প্রাকৃতিক হরমোন। সেটা অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAF। দেখো, তারপরে হচ্ছে সংশ্লেষিত হরমোন, এটা দ্বিতীয়, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার যে সমস্ত হরমোন গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং বাইরে থেকে প্রয়োগ করে উদ্ভিদের বৃদ্ধি, বিপাক, প্রজনন ক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়, তাদের কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন বলে। যেমন আমরা কি বলতে পারি? ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড বা IPA, যেটা এক ধরনের কৃত্রিম অক্সিন। প্রকল্পিত হরমোন, এটা 3 নম্বর। প্রাকৃতিকভাবে উৎপন্ন যে সমস্ত উদ্ভিদ হরমোনের উপস্থিতি ও কাজ সম্পর্কে প্রমাণ পাওয়া গেলেও তাদের রাসায়নিক গঠন ও কার্যপদ্ধতি সম্পর্কে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি, তাদেরকে আমরা কি বলবো? প্রকল্পিত হরমোন বলবো। যেমন হচ্ছে ফ্লোরিজেন, ডরমিন ইত্যাদি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে তোমার ক্যাটাগরি 2-তে নিচের কোনগুলি প্রকল্পিত হরমোন। তো সেখানে দুটো অপশন তোমরা পাবে, সেই দুটো অপশন তোমাকে মার্ক করতে হবে। ক্যাটাগরি 2-তে এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্লান্ট পার্ট থেকে এইটুকু করলেই প্লান্ট পার্ট থেকে যতগুলো প্রশ্ন হবে সব কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর বৃদ্ধিরোধক উদ্ভিদ হরমোন। বৃদ্ধিরোধক,
কি বলা হচ্ছে, যে সমস্ত হরমোনের উপস্থিতিতে উদ্ভিদঙ্গের বৃদ্ধি ও পরিস্ফুরণ ব্যাহত হয় তাদেরকে আমরা বৃদ্ধিরোধক হরমোন বলে থাকি। তার একটা উদাহরণ আমরা বলতে পারি অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ। বীজের সুপ্তাবস্থাকে দীর্ঘায়িত করে, কাক্ষিক মুকুল ও কাক্ষিক শাখার বৃদ্ধিকে রোধ করে। এছাড়া গ্যাসীয় হরমোন ইথিলিন কাণ্ড ও মূলের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে দেখো আমরা একদম প্রথম স্লাইডে, আমি যদি প্রথম স্লাইডে তোমাদেরকে নিয়ে যাই, যেখানে আমরা বলেছিলাম, তাহলে কি বলেছিলাম, অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন এই তিনটে প্লান্ট গ্রোথ রেগুলেটরের মধ্যে বৃদ্ধিকে কি করে, ত্বরান্বিত করে, বৃদ্ধিকে ত্বরান্বিত করে। কিন্তু এই ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড এরা কিন্তু বৃদ্ধিকে বাধা দেয়, ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধিকে বাধা দেয়। তাহলে আবার আমরা ওই একই স্লাইডে চলে আসি। দেখো বোঝা গেল, বৃদ্ধি বিলম্বকারী উদ্ভিদ হরমোন, অর্থাৎ বাধা দিচ্ছে না কিন্তু কমিয়ে দিচ্ছে। যে সকল উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধি পরিস্ফুরণ সম্পূর্ণ বন্ধ না করে তার হারকে কমিয়ে দেয় তাদের বৃদ্ধি বিলম্বকারী উদ্ভিদ হরমোন বলে। যেমন ক্লোরোকোলাইন ক্লোরাইড জিব্বারেলিনের জৈব সংশ্লেষে বাধা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে। জ্যাসমোনিক অ্যাসিড ফুলের পরিস্ফুরণ, ফলের পরিপক্কতা, বীজের অঙ্কুরোদ্গম ইত্যাদি বিলম্বিত করে। এবারে আমরা কিছু যে 5টা হরমোন দেখলাম তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেব। তো অক্সিনের গুরুত্বপূর্ণ কাজ কি? অক্সিনের গুরুত্বপূর্ণ কাজ হলো অগ্রস্থ প্রকটতা, অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে। অক্সিন অগ্রস্থ প্রকটতাকে ত্বরান্বিত করে। তুমি যদি PYQ দেখো, অক্সিন থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। ফলে উদ্ভিদ লম্বা হয়, শাখা প্রশাখার সৃষ্টি ব্যাহত হয়। কোষের বিভাজন ও বৃদ্ধি, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষগুলির বিভাজনে অক্সিন সাহায্য করে এবং সেলুলোজ নামক উৎসেচকের কর্মদক্ষতা বাড়িয়ে কোষ প্রাচীরের নমনীয়তা বৃদ্ধি করে। ফলে কোষ প্রসারিত হয় ও কোষের আয়তন বৃদ্ধি পায়, কোষ প্রসারিত হয় এবং কোষের আয়তন বৃদ্ধি পায়। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটা। অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ, সেটা ফটোট্রপিকও হবে এবং জিওট্রপিকও হবে। ফটোট্রপিক চলন কাকে বলবো? অক্সিন আলোর উৎসের বিপরীত অংশে বেশি সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলির দ্রুত বৃদ্ধি ঘটায়। তার কারণ কি? অক্সিন আলোর বিপরীতে বেশি সক্রিয় থাকে, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। পজিটিভ ফটোট্রপিক চলন বলা হয় এটাকে। উদ্ভিদের মূল স্বল্প অক্সিনে বেশি অনুভূতিশীল হওয়ায় আলোর উৎসের দিকে কোষগুলির বিভাজন দ্রুত হয়, ফলে আলোর উৎসে বিপরীতে মূল বৃদ্ধি পায়, অর্থাৎ নেগেটিভ ফটোট্রপিজম। এবার জিওট্রপিক চলন, অনুভূমিক শায়িত চারাগাছে অভিকর্ষের প্রভাবে কাণ্ড মূলের অগ্রভাগের ভূমি সংলগ্ন অংশে অধিক অক্সিন ও তার বিপরীতে কম অক্সিন সজ্জিত হয়, স্বাভাবিক। ফলে কাণ্ড অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষের অনুকূলে বৃদ্ধি পায়। এটাকে কে নিয়ন্ত্রণ করে? অক্সিন নিয়ন্ত্রণ করে। তো দিকে বৃদ্ধি পাওয়া মানে আমরা ট্রপিক চলন বলে জানি। এবারে জিব্বেরেলিনের কাজ করব। জিব্বারেলিনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, অনুকূল পরিবেশে জলের উপস্থিতিতে বীজ মধ্যস্থ সুপ্ত ভ্রূণ থেকে জিএ বা জিব্বারেলিক অ্যাসিড নির্গত হয়ে বিভিন্ন উৎসেচক যেমন আলফা অ্যামাইলেজ, প্রোটিয়েজ, রাইবোনিউক্লিয়েজ, ডি গ্লুকোনেজ ইত্যাদিকে সক্রিয় করে। সক্রিয় উৎসেচক বীজের শস্যকে বিশিষ্ট করে দ্রবণীয় শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওসাইড ইত্যাদি রূপান্তরিত করে, যা ভ্রূণ দ্বারা শোষিত হলে ভ্রূণের বৃদ্ধি ঘটে ও বীজ অঙ্কুরিত হয়। তাহলে এইভাবে জিব্বারেলিন কি করে? বীজের সুপ্তাবস্থার ভাঙন ঘটায়। মুকুলের সুপ্তাবস্থার ভাঙন, শীতকালে নিম্ন তাপমাত্রা যেসব মুকুল সুপ্ত অবস্থায় থাকে তাদের উপর জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করলে তাদের সুপ্তাবস্থা বিনষ্ট হয়। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, পর্বমধ্যের বৃদ্ধি। খর্ব বিটপ সম্পন্ন উদ্ভিদে নিম্ন তাপমাত্রায় জিএ প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, ফলে স্বাভাবিক দৈর্ঘ্য উদ্ভিদ স্বাভাবিক দৈর্ঘ্য সম্পন্ন হয়। জিব্বারেলিক অ্যাসিড প্রভাবিত উদ্ভিদের এইরূপ পর্বমধ্যের বৃদ্ধিকে বোল্টিং বলা হয়। এই প্রশ্ন কিন্তু তোমরা এমসিকিউতে পেতে পারো যে বোল্টিং কোন উদ্ভিদ হরমোন, মানে বোল্টিং এর জন্য কোন উদ্ভিদ হরমোন দায়ী। পরবর্তী স্লাইডে আমরা সাইটোকাইনিনের কাজ করব। সাইটোকাইনিন কি? যে সমস্ত কোষ বা যে সমস্ত হরমোন কোষের বিভাজনে সাহায্য করে, অর্থাৎ সাইটোকাইনেসিসে সাহায্য করে, তাদেরকে আমরা কি বলে থাকি? সাইটোকাইনিন বলে থাকি।
যথেষ্ট পরিমাণে অক্সিনের উপস্থিতিতে সাইটোকাইনিন সাইটোকাইনেসিসে সাহায্য করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করে, বার্ধক্য বিলম্বিতকরণ করে। এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে। রিচমন্ড এবং ল্যাং পরীক্ষামূলকভাবে দেখান যে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোনো পাতায় সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল, প্রোটিন ইত্যাদি দেরিতে বিনষ্ট হয়, অর্থাৎ পাতাটির বার্ধক্য বিলম্বিত হয়। তাহলে এই ঘটনাকে কি বলবো আমরা? রিচমন্ড ল্যাং প্রভাব বলবো। এখান থেকে প্রশ্ন আসে যে রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো? উত্তর কি হবে? সাইটোকাইন। পরবর্তীতে আমরা ইথিলিনের কাজ করি। ফল পাকাতে ইথিলিন সাহায্য করে। ইথিলিন এক প্রকার কি হরমোন বলেছি? ইথিলিন এক প্রকার কিন্তু গ্যাসীয় হরমোন, যা ফল পাকাতে সাহায্য করে, যা ফল পাকাতে সাহায্য করে। তারপর ত্রয়ী প্রভাব দেখা যায়। কি কি ত্রয়ী প্রভাব? দেখো, বীজ আলোর অনুপস্থিতিতে অঙ্কুরিত হলে ক্লোরোফিল বিহীন অঙ্কুর উৎপন্ন হয়, একে বিবর্ণ অঙ্কুর বলে। এই ধরনের অঙ্কুরে ইথিলিনের প্রভাব লক্ষণীয়। কি কি প্রভাব? এটি কাণ্ডের বৃদ্ধিতে বাধা দেয়, কাণ্ডের অরীয় অংশের বৃদ্ধির হার বৃদ্ধিপ্রাপ্ত করে। এই হরমোনের প্রভাবে কাণ্ডটি মাটির সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, একে ডায়াজিওট্রপিক চলন বলে। একে ডায়াজিওট্রপিক চলন। তিনটে কাজ হচ্ছে, তাই কি নাম দেয়া হয়েছে? ত্রয়ী প্রভাব। পাতার এপিন্যাস্টি। ইথিলিন হরমোনের প্রভাবে পাতার নিম্ন তলের থেকে উপরিতলের বৃদ্ধি বেশি হয়, পাতার অসম বৃদ্ধি ও পাতার নিচের দিকে মুড়িয়ে যায়। এটিকে পাতার এপিন্যাস্টি বলে। টমেটো গাছের পাতায় এই ধরনের চলন তোমরা দেখতে পাবে। বার্ধক্য সৃষ্টি। ইথিলিন প্রয়োগে গাছে দ্রুত বার্ধক্য আসে। ইথিলিনের প্রভাবে ফুলের পাপড়িগুলো দ্রুত ঝরে পড়ে। সিলভার থায়োসালফেট যৌগটি ইথিলিনের সংশ্লেষে বাধা দান করে। তো এটা ইথিলিনের কাজ হল। এরপরে আমরা পড়ব কি? এবি এর কাজ। বৃদ্ধি প্রতিরোধক। স্বল্প পরিমাণে উপস্থিত থাকলে এবিএ উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। মোচন। এবি এর প্রভাবে পাতা বা ফুল, ফলের বৃন্তের মোচন স্তর তৈরি হয়। হরমোনটি সেলুলোজ পেকটিনের উৎসেচককে ক্রিয়াশীল করে দেয়, ফলে মোচন স্তরের কোষপ্রাচীর দ্রবীভূত হয়ে যায়। বার্ধক্য। পাতায় প্রোটিন ও আরএনএর সংশ্লেষ বাধা পায় ও দ্রুত বার্ধক্য প্রকাশ পায়। এটি ক্লোরোফাইলেজ উৎসেচককে সক্রিয় করে এবং পাতার ক্লোরোফিলকে দ্রুত ধ্বংসপ্রাপ্ত করে। পত্ররন্ধ্র বন্ধ করা। রক্ষী কোষের পর্দাস্থিত এটিপি এবং প্রোটিন যে পাম্প তৈরি হয় তার ক্রিয়াশীলতায় প্রতিহত করে এবিএ পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। সুপ্তাবস্থা। এবিএ উদ্ভিদের শীতকালীন মুকুল গঠন ও মুকুলে সুপ্তাবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে। তো মোটামুটি আমরা পাঁচটা কিন্তু কি পড়ে ফেললাম? আমরা পাঁচটা প্লান্ট হরমোন পড়ে ফেললাম। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরকম ক্লাসরুম প্রোগ্রাম কিন্তু তোমাদের চলবে, যেখানে তোমরা মেন টপিকগুলো পেয়ে যাবে। এর পরবর্তী টপিক হচ্ছে তোমাদের অ্যানিম্যাল হরমোন, তার সাথেই কিন্তু এই প্লান্ট হরমোন টপিকে তোমরা এমসিকিউ পেয়ে যাবে।